দীর্ঘ ৯ বছর পর আমার স্বামী আজ দেশে ফিরতেছে। আমার শ্বশুরবাড়ির মানুষ সবাই খুশি, কিন্তু আমি খুশি হতে পারিনি। দীর্ঘ ৯টা বছর আমার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। দীর্ঘ ৯টা বছর আমার সাথে আমার স্বামী ফোনে একটাবার কথাও বলে, কিন্তু আমার ছেলেকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে আমি থাকি। আমার শাশুড়ি আমার শ্বশুরবাড়ির মানুষ বলেছে আমার স্বামীকে আমি নাকি পরকীয়া করি, কিন্তু তার উপযুক্ত কোনো প্রমাণ আমার পরিবারকে দেখাতে পারিনি। আমার শাশুড়ি এয়ারপোর্টে যাওয়ার সময় আমাকে বলে গেল কাপড় চোপড় যেন আমি গুছিয়ে রাখি। আমার স্বামী আমিনুল আমাকে নাকি ডিভোর্স দিয়ে ঘরে ঢুকবে, এটা আমার শাশুড়িকে বলেছে। আমার স্বামী আমাকে বিয়ে করেছিল ভালোবেসে, আমাদের দীর্ঘদিন সম্পর্ক ছিল। বিয়ের ৩ মাস পর আমার শ্বশুর বাড়ির মানুষ আমাদের বিয়েটা মেনে নেয়। বছর ঘুরতে না ঘুরতে আমি একটা পুত্র সন্তান জন্ম দেই। আমার ছেলের যখন ৩ মাস বয়স তখন আমার স্বামী ডোবাই চলে যায় আমার মামার মাধ্যমে। আমার মামা আগে থেকেই ডোবাই থাকতো। আমাদের ভবিষ্যতের কথা ভেবে আমার স্বামী যখন ডোবাই চলে যায় আমার শ্বশুর বাড়ির মানুষ একটা টাকাও দেয়। ৩ মাসের বাচ্চা সহ আমার স্বামী আমাকে আমার বাবার বাড়ি রেখে গিয়েছিল। আমার শাশুড়ি বলেছিল এই ঝামেলা আমি নিতে পারবো না, কিন্তু আমার স্বামী প্রবাস যাওয়ার পরই আমার মামা থাকার কারণে উনাকে বসে থাকতে হয়নি। প্রতি মাসে ভালো টাকা ইনকাম করতো। এটা যখন আমার শ্বশুর শাশুড়ি জানাজানি হয়ে যায়, জানতে পারে, এলাকার মানুষেরা বলতো আমিনুল মামা শ্বশুরের দৌলাতে ভালোই আছে, আমরা যেটা 5 বছর করতে পারিনি আমিনুলের সেটা 1 বছর লাগবে না। তখন আমার শ্বশুর বাড়ির মানুষ আমার স্বামীকে বুঝিয়ে আমার বাবার বাড়ি থেকে আমাকে তখন আমার স্বামীকে বলে বাবা যা হবার হয়েছে, নাতিকে ছাড়া তো আমরা থাকতে পারি না। আমিও তাদের কথা বিশ্বাস করে শ্বশুর বাড়িতে আসি। প্রতি মাসে আমার স্বামী আমার শাশুড়ির অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিত। আমার স্বামী বলতো আমি কি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিব? যেহেতু আমাকে একটু ওনারা অপছন্দ করতো, আমার শাশুড়ি তার বোনের মেয়ের সাথে আমার স্বামীর নাকি ছোটবেলা বিয়ে ঠিক করে রেখেছিল। এই কারণে ওনারা একটু আমাকে কম পছন্দ করতো। তাই আমার স্বামীকে আমি বলেছিলাম আচ্ছা না, ওনাদের কাছেই টাকা পাঠিয়ে দাও। আমি চাচ্ছিলাম ওনারা যেন আমাকে মেনে নেয় আর যেন আমার উপর থেকে ভুল ধারণাটা চলে যায়। এভাবে চলে যায় একটা বছর। আমার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক আমার খারাপ হতে শুরু করে তখন যখন আমার শ্বশুরকে আমি বলেছিলাম বাবা আপনাদের দায়িত্ব হচ্ছে আপনার ছেলের, কিন্তু আপনার অন্য ছেলে মেয়েদের দায়িত্ব তো আপনার ছেলে না, সে তো কষ্ট করে প্রবাসী ইনকাম করে, এটাও তো আপনাদেরকে বুঝতে হবে। এই কথাটা ছিল বলা আমার জীবনের সবচাইতে বড় ভুল। এটা বলার পর থেকে আমার শাশুড়ি বিভিন্ন কারণে অকারণে আমার দোষ ধরতো, আর সেটা বলে বলে আমার স্বামীকে কান ভাঙাতো। আমার স্বামী যখন আমার কাছে যাচাই করতো আমি বলতাম এগুলো বাদ দেওয়া, তো এক জায়গায় থাকলে এরকম হয়। এই কথাটা বলার পর থেকে আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি প্রতিটা কথা বিশ্বাস করে নিত। আমি চেয়েছিলাম ঝামেলা না বাড়তে, আমি চাইনি আমার প্রবাসী স্বামীকে সংসারের কথা বলে টেনশন দিতে। ছোটখাটো কথা কাটাকাটি লাগলে আমার শাশুড়ি আমার স্বামীকে বিচার দিত। এইভাবে হঠাৎ একদিন আমার শাশুড়ি বলে আমি নাকি পরকীয়া করি। আমার স্বামীকে কান্না করে দিয়ে বলে কসম কেটে বলে বিশ্বাস কর বাবা তোর বউ উর্মি পরকীয়া করে। আরো কি কি বানিয়ে বলেছে সেটা আমি জানি না, কিন্তু আমার শাশুড়িকে আমি বলেছিলাম আমি কার সাথে পরকীয়া করি দেখান। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু তারা কোনো প্রমাণ দিতে পারেনি। আমার শ্বশুর বাড়ির মানুষ আমার শাশুড়ি শ্বশুর একটা কথাই বলতো আমার ছেলে আসুক আমিনুল আসুক প্রমাণ দিব। আমার বাবা চাচারা বহুবার আমার শ্বশুর বাড়িতে বিচার সালিশ বসিয়েছে। ওনারা বারবার বলেছে আমাদের মেয়ে পরকীয়া করে আপনি একটা প্রমাণ দেন, আমাদের মেয়েকে এভাবে কলঙ্ক দিবেন না, কিন্তু আমার শ্বশুর বাড়ির মানুষ কোনো যোগ্য প্রমাণ দিতে পারেন। আমার স্বামী অনেক চালাক ছিল, ও অল্পতেই বুঝে ফেলতো। আমার সাথে যখন সম্পর্ক খারাপ হয়ে যায় আমার মামার আন্ডারে কাজ ছেড়ে দিয়ে ওই নিজে অন্য মালিকের আন্ডারে ডোবাই কাজ করতো। প্রতি মাসে মোটা অঙ্কের টাকা একটা আমার শ্বশুর বাড়িতে পাঠাতো। তারপর থেকে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। আমি খেয়েছি কিনা, আমার কাপড় চোপড় লাগবে কিনা, কোনো কিছুই কোনো যোগাযোগই আমার সাথে ছিল না। একরকম আশ্রিতার মতো আমি বেঁচে ছিলাম। আমার মা বাবা ভাই বোন আমার চাচা চাচিরা বহুবার চেষ্টা করেছিল আমার স্বামী সংসার থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি আমার স্বামীর জন্য জেদ আঁকড়ে বসেছিলাম। আমি যেটা অপরাধ ভুল করিনি সেই কলঙ্ক আমার গায়ে দিয়েছিল। আমি নাকি পরকীয়া করি, আমি নাকি আমার স্বামী টাকা পয়সা নিয়ে ভেগে চলে যেতে চাই। এত বড় মিথ্যা অপবাদ আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে দিয়েছিল। আমার মা বাবারা কান্না করে দিত আর বলতো যে ছেলে তোর সাথে কোনো কথা বলে না, খোঁজ খবর নেয় না, পরিবারের কথা বিশ্বাস করে, তার জন্য তুই নিজের জীবন শেষ করে দিবি। আমি এক জেদে আমার কথায় আমি স্থির ছিলাম। 8টা বছর আমার স্বামীর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার শ্বশুর বাড়ির মানুষেরা কথা বলে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখি। তারা খেতে দিলে আমি খাই, না দিলে না খাই। আমার পোশাক আশাক তাদের মন চাইলে মাঝে মাঝে দেয়, না চাইলে না দেয়। আমার বাবার বাড়ি আমার ভাইয়েরাই আমার পোশাক আশাক দিয়ে যায়। আমার স্বামী ভিডিও কলে আমার শাশুড়ি লাউড দিয়ে রাখতো আর আমাকে শোনাতো। আমার স্বামী খারাপ ভাষা বকা দিয়ে বলতো এখনো তোমরা ওকে পালতেছো কেন, একটা কুত্তা পাললেও এর চাইতে ভালো, ওকে বের হয়ে যেতে বললো। আমি ফোনেই তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক, এভাবে বহুবার আমার স্বামী বলেছে, কিন্তু ওই বাড়ি ছেড়ে আমি যাইনি। আমার শ্বশুর বাড়ির এলাকার মানুষও বলতো উর্মি তুমি একটা ভালো ফ্যামিলির মেয়ে, তোমার শ্বশুর বাড়ির মানুষকে তোমরা 1000 বার কিনতে পারবা, তারপর কি আক্রেপ ধরে আছো। ওদেরকে আমি বুঝাতে পারতাম না আমার স্বামীকে আমি কতটা ভালোবাসি। মাত্র 3 মাসে সন্তান নিয়ে লড়াই করতেছি আমি। এই 9টা বছর 1 বছর তার সাথে আমার সম্পর্ক ভালো ছিল। 8টা বছর না আমার স্বামীকে আমি কাছে পেয়েছি, না তার সাথে ভালো মন্দ ফোনে 2টা কথা বলেছি। তবু আমি সন্তানটার মুখের দিকে তাকিয়ে এ বাড়িতে পড়ে আছি।
আমার জীবন যেন সিনেমাকেও হার মানাবে। আমার স্বামী প্রতি মাসে টাকা পাঠাতো আমার শ্বশুর বাড়ির উন্নয়ন আমি দেখতে পাচ্ছিলাম। আমার শ্বশুর নিজের নামে জমি কিনে আমার স্বামী আসার আগে সকল ভাইদের নামে বন্ধক করে দেয়। আমার স্বামী হয়তোবা কিছুই জানতো না, কারণ আমার স্বামীর সাথে আমার কথা হতো না। আমার স্বামীর টাকা দিয়ে আমার শ্বশুর দোতলা একটা বাড়ি করেছিল, সেখানেই তারা থাকতো। অথচ আমার স্বামী রেখে যাওয়া ভাঙা একটা টিনের ঘর, যে রুমে কোনো স্লিং ছিল না, ডোয়াটাও ছিল কাঁচা, দরজা জোরে লাথি দিলে ভেঙে যাবে, এত উই খাওয়া দরজা, ওই ঘরে এখনো আমার 9 বছরের ছেলেটাকে নিয়ে আমি থাকি। আমার ছেলেটার সাথে আমার স্বামী মাঝে মাঝে কথা বলে, কিন্তু আমার ছেলের জন্য কিছু পাঠাবে, এটা তো তারই জন্ম দেওয়া সন্তান, কিছুই দিত না। বলতো তোমার কিছু লাগলে তোমার দাদাকে বলো। ওর দাদা ওকে যতটুকু ভালোবাসতো, যেখানে বাবা ভালোবাসতো না সেখানে চাচা দাদারা কিভাবে ভালোবাসবে। এভাবে কেটে যায় 9টা বছর। তার সাথে সম্পর্ক নাই আমার 8টা বছর। 8টা বছর মানুষটাকে আমি ফোনে দেখিওনি, কথাও বলিনি, শুধু তার কণ্ঠটাই আমি শুনেছি। আমার প্রতি তার দুনিয়ার অভিযোগ, আমি পরকিয়া করি, আমার চরিত্র ভালো। আমার স্বামী যখন আমার শাশুড়িকে ফোনে বলতে শুনলাম যে দেশে আসবে, আমার শ্বশুর বাড়ির মানুষ সবাই খুশি। সবাই বলতেছিল এইটা আনতে ওইটা আনতে, কিন্তু আমি আমার ছোট্ট 9 বছরের ছেলেটা আমার স্বামীর কাছে কিছুই চাইনি। আমার বাচ্চাটা 9 বছর বয়স হলে কি হবে, তার বুদ্ধি বড় মানুষের মতো। ও বুঝতো ওর বাবা আমাকে ভালোবাসে না, আমি এ বাড়িতে কেন পড়ে আছি। সবকিছু বুঝেও চুপ করে থাকতো। আমি যখন কান্না করতাম চোখের পানি মুছে দিয়ে বলতো, মা আমি বড় হই অবশ্যই এটার প্রতিশোধ নিব। আমার ছোট্ট 9 বছরের ছেলেটা সরকারি স্কুলে লেখাপড়া করে, আমাকে এসে বলে, মা আমার সরকারি স্কুল ভালো লাগে না, ওটা লেখাপড়া হয় না, আমি লেখাপড়া করে অনেক বড় মানুষ হতে চাই, আমাকে একটা ক্যাডেট স্কুলে ভর্তি করে দাও না। আমার ছেলেকে তখন বুকে জড়িয়ে ধরে বলতাম, বাবা আমার তো সেই সামর্থ্য নাই তোমাকে যে আমি ক্যাডেট স্কুলে ভর্তি করাবো, তাহলে তোমার নানি বাড়িতে যাও। আমার ছেলে বলতো, তোমাকে রেখে আমি কোথাও যাব না। আমার ছেলে বুঝতো আমার পরিস্থিতি, শুধু বলতো বাবা আসুক, বাবা যদি আমাদেরকে না রাখে বাড়িতে তাহলে আমরা কখনো থাকবো না। দাদারা তো ফ্ল্যাট বাড়িতে থাকে, টাইস করা, আমার বাবার টাকার বাড়ি, তাহলে আমরা কেন এখানে থাকি। এই কথা বলার সাথে সাথে আমার দেবর এসে আমার ছেলের মুখটা চেপে ধরলো, তোর মা এগুলা শিখাচ্ছে না, তোদের এই ভারীর ভাত উঠতেছে, আমিনুল ভাই আসতেছে। আমার শাশুড়ি তখন দরজায় দাঁড়িয়ে বলল, এয়ারপোর্টে যাচ্ছে আমার ছেলেকে আনতে, তোমার ব্যাগপত্র গুছিয়ে রাখো, আজকে আমিনুল বলেছে তোমাকে ডিভোর্স দিয়ে এই বাড়িতে ঢুকবে। শাশুড়িকে কোনো উত্তর দেয়নি আমি, চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছিল। আমার ছেলে শান্ত তখন বলল, দাদি আমাকেও নিয়ে যাও না, আমার আব্বু আসবে। আমার দেবর তখন বলে, তুই কি জন্য যাবি, গাড়িতে জায়গা হবে না। আমার ছেলে কান্না করতে করতে আমার বুকে জড়িয়ে ধরে, মা আমার কি সত্যি ওইটা আব্বু হয় না আমার সৎ আব্বু। আমার ছেলেকে আমি বুঝাতে পারছিলাম না। এই 8টা বছর মানুষটারা আমার কথা একটাবারও মনে পড়েনি যে আমাকে ভালোবেসে বিয়ে করেছিল। তার জন্ম দেওয়া সন্তানের দায়িত্ব কি তার পালন করা উচিত ছিল না? অনেক কিছুই বলার ছিল, কিন্তু আমি কিছুই বলিনি। আমার জীবনটা যেন সিনেমাকেও হার মানাবে, বাস্তবে একটা সিনেমায় আমার জীবন ছিল। রান্নাঘরে বসে গুটিসুটি হয়ে কান্না করছিলাম। সত্যি কি আমার স্বামী আমার মুখ দেখে একটু মন গলবে না? তার পরিবারের কথা মতো আমাকে ডিভোর্স দিবে মিথ্যা কলঙ্ক দিয়ে, যেটার সাথে আমি কোনো জড়িতই না? এটা ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল। ভাবলাম তাহলে কিছু রান্না করি, কিন্তু আমার শাশুড়ি তালা দিয়ে গিয়েছে। তার ঘরের ভিতরে সবকিছু থাকে, সেই দোতলা ফ্ল্যাট বাড়িতে। আমার কাছে কিছুই নাই, আমার ঘরে তো কিছুই নাই যে আমি সেটা রান্না করব কিভাবে, তাহলে কি করি? এটা ভাবতে ভাবতে এদিক ওদিক বারবার তাকাচ্ছিলাম, আবার একটু ভয়ও কাজ করতেছিল। সত্যি কি আমার শাশুড়ি যেটা বললে এটাই হবে, আমাকে ডিভোর্স দিবে? এরকম দেখতে দেখতে রাত 8:30 বাজে। আমার স্বামী গাড়ি নিয়ে বাড়িতে এসে হাজির। আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি, আমার শাশুড়ি একে একে গাড়ি থেকে সবাই নামলো, আমার স্বামীও ঘরের ভিতরে গেল। আমার শ্বশুর তখন বলে, আপুটাকে কি করবি, তুই না বলেছিলি বাড়িতে ঢুকে আগে ওকে ডিভোর্স দিবি? আমার স্বামী রুম থেকে চিল্লায় বলল, বাবা আমি অনেক কষ্ট করে জার্নি করে আসছি, যা বলার কালকে বলবো তো। আমার ছেলে দৌড় দিয়ে ওর বাবার কাছে গিয়েছে, সে নাকি একটু জড়িয়ে ধরেছে আর বলেছে, বাবা তোমার জন্য আমি অনেক কিছু এনেছি। তখন নাকি আমার ননদ বলেছে, হইছে ওকে দেওয়া লাগবে না, ওর মায়ের মতোই, তোর জন্য কি ওর কোনো মন পড়ে? আমার ছেলেটা কান্না করতে করতে আমাকে এসে জড়িয়ে ধরলো। আমি নীলজ্জর মতো ঘরের সামনে যেয়ে সালাম দিলাম, আপনি কেমন আছেন? আমার শাশুড়ি ঘরের দরজা আটকে দিল, মনে হলো আমি একটা কুকুর গিয়েছি। আমার স্বামীর সাথে আমার যেন কোনো সম্পর্কই নাই। সারা রাতটা কান্না করতে করতে পার হয়ে গিয়েছিল। সকাল 7টা বাজতে না বাজতে বাড়ি ভর্তি লোক, আমার বাবার বাড়ির মানুষেরাও দেখে এসেছে। বুঝলাম যে আমার শ্বশুর শাশুড়ি খবর দিয়েছে। আমার বললো, আপনার মেয়ের সাথে আমি সংসার করব না। আমার বাবা চাচা বললো, দেখো বাবা এই মেয়েটা তোমার জন্য 8টা বছর অপেক্ষা করেছে, আমরা বারবার ওকে নিয়ে যেতে চেয়েছি, তবুও যায়নি, তুমি একটাবার সত্যিটা জানতে চাইবা না? তখন আমার স্বামী আমিনুল বলে, আমি কোনো কিছুই জানতে চাই না, মা বাবা কখনো সন্তানের খারাপ চায় না, আপনার মেয়ে পরকিয়া করে, এটা আমার মা বাবা আমাকে অনেক প্রমাণ দিয়েছে। আমার চাচা তখন বলে, আমাদেরকে একটা প্রমাণ দেখাও। আমার স্বামী তখন বলে, আমি এত বছর পর আসছি, আমি এবার একটু শান্তি চাই, আর এই অশান্তি চাই না। আপনার মেয়ের 1 লাখ টাকা দেনমোহর দিয়েই আমি তাকে ডিভোর্স দিচ্ছি, আর কোনো কথা আছে? আমার চাচা তখন কিছুই বলেনি, বলে তোমার ওই 1 লাখ টাকা লাগবে না, আচ্ছা আমার মেয়েকে নিয়ে গেলাম। আমি শুধু কান্না করে দিয়ে বলেছিলাম, আপনি একটাবার তো জানতে চাইতেন আদৌ সত্যি কিনা। আমার স্বামী বলে, তোমার মুখে আমি কি শুনবো? এটা বলে তেরে এসেছিল। আমি তার জন্য 8
8টা বছর আমার যৌবন, আমার সৌন্দর্য সবকিছু বিসর্জন দিয়ে যাচ্ছিলাম। ছোট্ট একটা বাচ্চাকে একা হাতে মানুষ করেছি। বাবার বাড়িতেও আমি যাইনি শুধু মিথ্যা কলঙ্কের ভয়ে। আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে পরকীয়া নামক জঘন্য রোগের সাথে জড়িয়েছিল। স্বামীকে কাছে পাইনি, ছোট বাচ্চাটাকে নিয়ে একা হাতে বড় করেছি। কম বয়সে স্বামী ছিল সে দূর প্রবাসে, তার সাথে ভালোভাবে কথাও বলতে পারিনি, কিন্তু সেই বিনিময়ে তার পরিবারের কথায় সে আমাকে ডিভোর্স দিয়েছে। কান্না করছিলাম, আবার নিজেকে বোঝাচ্ছিলাম আমি কার জন্য কান্না করছি, যার জন্য 8টা বছর এ বাড়িতে কাজের বুয়া হয়েছিলাম। শুধু রান্নার বিনিময়ে আমাকে খাবার দিয়েছিল, তাছাড়া আমাকে কিছুই দেয়নি। ছেলেটাকে নিয়ে আমার বাবা মার দেওয়া আমি যে কাপড়গুলো পরতাম ওগুলো নিয়ে ওই বাড়ি থেকে চলে এসেছিলাম, আর পিছে ফিরে তাকাইনি। এভাবে কেটে যায় 15টা দিন। পরে আস্তে আস্তে সব জানাজানি হচ্ছিল। আমার স্বামী নাকি এই 9 বছর যত টাকা পাঠিয়েছে আমার শ্বশুর আর শাশুড়ির অ্যাকাউন্টে, সবগুলোর যখন হিসাব চায় আমার শ্বশুর হিসাব দিতে পেরেছে, তবে আমার স্বামীর নামে কিছুই ছিল না। সব তার আরো 4 ভাই আর 2 বোনের নামে বন্টক হয়ে গিয়েছিল। এটা যখন আমার স্বামী শোনে, সে নাকি রেগে তার বাবার গায়ে হাতে তুলেছিল। থানায় নাকি তার বাবার নামে মামলা করেছে, যেগুলো সব আমার টাকা। আমার স্বামী তখন আমার শাশুড়িকে নাকি বলেছিল, তোমরা আমার স্ত্রীর নামে মিথ্যা অপবাদ দিয়েছ, যেগুলো ছবি দিয়েছিলে সব এগুলো তোমাদের বানানো ছিল। আস্তে আস্তে এলাকার মানুষ আমার স্বামীকে বলেছিল, দেখো আমিনুল, এখন তো তোমাদের এলাকায় অনেক টাকা পয়সা, তোমার বাবার উপর দিয়ে কেউ কথা বলতে পারে না। বিচার সালিশে এখন তোমার বাবা যায়, যে বাবা আগে মানুষের বাড়িতে কামলা দিয়ে খেত। তোমার বউটার কোনো দোষ ছিল না। এভাবে কেটে যায় 3টা মাস। আমার বাবার বাড়িতে আমি আছি। হঠাৎ একদিন আমার স্বামী আমিনুল আমার বাবার বাড়িতে না এসে সরাসরি আমার চাচার বাড়িতে আসে। আমার চাচার কাছে এসে কান্নাকাটি করে বলে, আমি যা করেছি ভুল করেছি, আমার স্ত্রীর কোনো দোষ ছিল না। আমার চাচা তো ভাইয়ের একরকম আমার স্বামী আমিনুলকে মারতেই যায়। এখন তুই আসছিস, খারাপ ভাষা বলে শালা, তুই আমার বোনের জীবন নষ্ট করে আমাদের বংশের মান সম্মান নষ্ট করে তোকে বিদেশ পাঠিয়েছিল কে? তোকে প্রতিষ্ঠিত করছিল কে? তোর বাবা তো মানুষের বাড়িতে কামলা দিয়ে খেত। এলাকার মানুষ সব এক জায়গায় হয়ে যায়। আমার স্বামী তখন আমার বাবা আমার চাচাদের কাছে ভুল স্বীকার করে, বলে আমি ভুল করেছি। বিদেশ থেকে আসার পর 4 মাস আপনার মেয়েকে ছাড়া আমি কোনো কিছুই ভাবতে পারতেছি না। নিজেকে নতুন করে অনেকভাবে গুছিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। বিশ্বাস করেন, 8টা বছর ওর সাথে আমি কথা বলিনি। মনে হয়েছিল আমি বেঁচে নাই, আমি মরে গিয়েছি, কিন্তু আমি কাউকে বুঝতে দিতাম না। আর এইদিকে আমার পরিবার প্রতিনিয়ত আমার স্ত্রীর নামে দুর্নাম বলতেই থাকে, সে পরকীয়া করে, এটা করে, সেটা করে। এটা শুনতে শুনতে আমিও বিরক্ত হয়ে গিয়েছিলাম। বিশ্বাস করেন, ওকে আমি এখনো ভালোবাসি। আমার স্বামীর কথা শুনে আমার বাবার চাচার মন নরম হয়ে যায়। তখন আমি বলি, আমাকে যদি মৃত্যুবরণ করতে হয় তবু আমি তার সংসারে আর ফিরে যেতে চাই না। যে মানুষ 8টা বছর তার পরিবারের কথা শুনে তার স্ত্রী সন্তানের কোনো খোঁজ নেয়নি, তার সাথে 1 মিনিট কথা বলেনি, তার সাথে আমি আর কি সংসার করব? আমার বাবা চাচাকে বলি, তোমরা যদি আমাকে রাখতে না পারো তাহলে বলে দাও, আমি অন্যের বাসায় কাজ করে খাবো, তবু আমার ছেলেকে নিয়ে তার সঙ্গে আর ফিরে যাব না। আমার স্বামী হাঁটু গেড়ে আমার সামনে বসে কান্না করতেছিল গ্রাম ভর্তি লোকের সামনে। আমাকে একটাবার সুযোগ দাও, আমার বাচ্চাটাকে এতিম করো না। একদিকে আমার মায়াও লাগতেছিল, আরেকদিকে কষ্ট লাগতেছিল। এই মানুষটা বাচ্চার খবরই নেয়নি। সেই বাচ্চাকে এতিম না করার কি আছে? আমার স্বামী কান্না করে আরো বলতেছিল, আমার পরিবার আমার 9 বছরের কষ্টে জমানো টাকা পয়সা সবকিছু আত্মসাৎ করেছে, তার সকল সন্তানের নামে বন্টক করে দিয়েছে। শেষে আমার কষ্টের টাকা আমি কিছুই রাখতে পারিনি। তুমিও যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমার বেঁচে থাকার কোনো মানে হবে না। কিন্তু আমার স্বামীর চোখের পানি আমার বুকের ভিতরটা ভেঙে চুরে তছনছ করে দিচ্ছিল, কিন্তু আমি তাকে বুঝতে দেই। আমার ছেলেটাকে নিয়ে আমাদের বাড়িতে এসে আমি রুমের দরজা আটকিয়ে দেই আর বলি, আমি আপনার সঙ্গে ফিরে যাব না। আমার স্বামী এখন প্রতিনিয়ত আমার বাবা চাচা আত্মীয় স্বজনদের কাছে যায় আমাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি তাকে ভালোবাসি, কিন্তু বুঝতে পারছি না মানুষটার কাছে কি আমার ফিরে যাওয়া ঠিক হবে, না আমার সন্তানকে নিয়ে আমার এই জীবন একাই পার করা ঠিক হবে। এটা একটা আপুল লাইফ হিস্টরি ছিল। ধন্যবাদ সবাইকে।